নমস্কার। ডিমস টিভির পর্দায় প্রিয় শ্রোতা বন্ধুদের এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠ্যক্রমে ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় ডিমস টিভির পরিচালনায় আবৃত্তির এই অনলাইন ক্লাসে আজ আমাদের প্রথম আলোচনার বিষয় মাত্রা ও পর্ব। ঠিক আগের যে ক্লাসটি আমরা করেছি তাতে এই বিষয়ের একটি অংশ আপনাদের সামনে ডিমস টিভির পর্দায় আমরা হাজির করেছিলাম। আজ পরবর্তী অংশ নিয়ে আলোচনা আমাদের প্রথম প্রশ্নে। বলে নেওয়া ভালো, শ্রোতাদের কাছ থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি পাঠাবেন ডিমস টিভির পর্দায়। যে ফোন নাম্বার দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেই নম্বরে যে কোনো প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেতে চাইছি। আবৃত্তির পরীক্ষা, আবৃত্তির অনলাইন ক্লাস এবং আবৃত্তির এই পাঠ্যক্রমের বিষয়ে মাত্রা ও পর্ব। এই পর্যায়ের আলোচনায় আমরা মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আগের অনলাইন ক্লাসে। এবারের বিষয় পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা সোনার তরী, যা শুরু হয়েছিল এই দুটি পংক্তি দিয়ে। মনে করিয়ে দিই বন্ধুরা, আমরা পর্ব ভাগ করেছিলাম এইভাবে। এবং সে আলোচনায় আমরা জানিয়েছিলাম প্রথম পর্বটিকে প্রধান পর্ব এবং পরের পর্বটিকে অপ্রধান পর্ব বলা হয়। এর অন্য নামও ছান্দসিক প্রবোধচন্দ্র সেন দিয়েছেন মুখ্য পর্ব এবং গৌণ পর্ব। এই দুটি পর্বে আমরা রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার এই প্রথম দুটি পংক্তিকে বিভাজন করেছি। এখন প্রশ্ন জাগতে পারে যে ছন্দ নির্ণয়ের সময়ে যখন আমরা মাত্রা এবং পর্বের কথা বলছি তখন মাত্রা গণনা কিভাবে করব? হ্রস্বমাত্রা এবং দীর্ঘমাত্রা সম্পর্কে আগের ক্লাসেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং পুনরুক্তিতে না গিয়ে আমরা এখানে দেখাই যে প্রথম পংক্তিতে রয়েছে 8+6 অর্থাৎ 14টি মাত্রা এবং পরের পংক্তিতেও আছে 8+6 14টি মাত্রা। মাত্রা গণনা করেছিলাম।
এইভাবে। এবং আপনাদের জানিয়েছিলাম যে যখন মাত্রা গণনা করা হয় তখন দুভাবে সেটাকে নির্দেশ করা হয়। দুটি উপায় দেখাচ্ছি, দুটি পংক্তিতে আলাদা করে, যাতে বুঝতে অসুবিধা না হয়। আমরা দেখতে পাচ্ছি গগনে গরজে মেঘ, এই প্রধান পর্বে রয়েছে 8টি মাত্রা। অপ্রধান যে পর্ব ঘন বর্ষা, সেখানে রয়েছে 6টি মাত্রা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 1 1 1 2। ওই যে অর্ধেক চাঁদের মতো চিহ্নটাকে 2 মাত্রার সময় আমরা বদলে দিয়েছি। আমরা বদলে দিইনি, ছন্দের ব্যাকরণ আমাদের শিখিয়েছে এইভাবে নির্দেশ করতে। যখন 2 মাত্রা হচ্ছে তখন 2 আমরা এইভাবে নির্দেশ করছি। এর আগে আমরা জানিয়েছিলাম যে রস্যই যদি 1 মাত্রা হয়, দীর্ঘই 2 মাত্রা। আমরা রস্যও দীর্ঘও বলি। রস্যও যদি 1 মাত্রা হয়, রস্যও 2 মাত্রা। এইভাবে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে মাত্রা গণনার সময়ে অর্থাৎ এর মধ্যে কোনো ভুল নেই যে রস্যই উচ্চারণ করতে যত সময় লাগে, রস্য উচ্চারণ করতে যত সময় লাগে তার থেকে বেশি সময় লাগে দীর্ঘই এবং দীর্ঘ উচ্চারণ করতে। এটা প্রমাণিত। দুই মাত্রাকে আমরা যখন নির্দেশ করব তখন ওই অর্ধেক চাঁদের মতো চিহ্নটি ব্যবহার না করে এই চিহ্নটি অর্থাৎ একটি ড্যাশের মতো চিহ্ন ব্যবহার করেছি কোথায়? বড় সা, এই মূর্ধন্য ষ এবং আকারের সঙ্গে একসঙ্গে ওপরে চিহ্নটি ব্যবহার করা হচ্ছে। আরেক রকম উপায়ে মাত্রা নির্দেশ করা হয়। একেবারে ছবির মতো মনে হচ্ছে কবিতার এই দুটি পংক্তিকে। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে দ্বিতীয় যে পংক্তিটি আছে, কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানেও প্রধান পর্বে রয়েছে 8টি মাত্রা এবং অপ্রধান পর্বে আছে 6টি মাত্রা। কিন্তু এখানে আমরা নির্দেশ করেছি প্রথম পংক্তিতে যেভাবে নির্দেশ করেছি তা থেকে আলাদাভাবে অন্য চিহ্ন দিয়ে। দেখা যাচ্ছে একটি করে দাগ এবং শেষে গিয়ে 2টি দাগ, অর্থাৎ 2টি মাত্রা আছে ভরসাতে। অ উচ্চারণ করতে যত সময় লাগে আতে বেশি সময় লাগে বলে এখানে 2টি মাত্রা। সুতরাং 8 যোগ 6 14 মাত্রা। সে তো হলো বন্ধু। আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি 8 যোগ 6 8 যোগ 6, কিন্তু সব কবিতাতেই কি এরকম সমান হবে? না, হয় না। তা যদি হতো তাহলে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এই ছন্দগুলোর কথা আমরা বলতাম না। ধীরলয়ের ছন্দ অক্ষরবৃত্ত,
মধ্যম লয়ের ছন্দ মাত্রাবৃত্ত এবং দ্রুত লয়ের ছন্দ স্বরবৃত্ত, সব ক্ষেত্রেই এই মাত্রা গণনা কিন্তু একেবারে অন্য রকম হয়। যদি এই কবিতার পাশাপাশি আমরা একটি অন্য কবিতার দৃষ্টান্ত নিয়ে আসি, দেখা যাক কি হতে পারে। আমরা রয়েছি ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাসে, ভারতীয় সংস্কৃতি ও শিক্ষা সংসদের পাঠ্যক্রমে। এই অনলাইন ক্লাসে আজকের আলোচনার বিষয় মাত্রা ও পর্ব। খুব সহজ এবং একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত এখানে আমরা রাখছি। সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা দূরের পাল্লার প্রথম চারটি পংক্তি, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। প্রশ্ন করার আগেই ডিমস টিভি উত্তর দিচ্ছে আপনাদের প্রশ্নের। প্রথম কবিতাটি যেভাবে আমরা পড়েছিলাম, যে লয়ে এবং যে ছন্দে, এই কবিতাটা কি সেই লয়ে বা সেই ছন্দে পড়া যেতে পারে? একেবারেই নয়, এবং পড়া যায় না বলেই এখানেও পর্ব ভাগ করা যাচ্ছে না। যদি আমরা পর্ব ভাগ করি, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, ওই কবিতার মতো সমান সমান মাত্রা হবে কি? নিশ্চয়ই নয়। তার কারণ ধীর লয়ের কবিতা কখনো দ্রুত লয়ে পড়া যায় না, দ্রুত লয়ের কবিতাও ধীর লয়ে পড়া যায় না। এই মাত্রাকে আমরা ইংরেজিতে বলছি মোড়া। বড়রা অনেক সময়ে খুব সহজ করে একটি কথা ছোটদের বলে থাকেন যে তোমার মাত্রা জ্ঞান একেবারেই লোপ পেয়েছে, অথবা বলা হয়ে থাকে মাত্রা জ্ঞান নেই। কবিতার ছন্দ নির্ণয়ের সময় এই মাত্রাটি অত্যন্ত জরুরি। আরেকটি বিষয়ের উল্লেখ করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। যখন আমরা পর্ববিন্যাস করছি, জ্যোতিপাতের চিহ্ন দেখানো হয়েছে কিভাবে ব্যবহার করা হয়। পর্ববিন্যাসের সময় কখনো কখনো অতিরিক্ত পর্ব থেকে যায়, সেই পর্বকে বিষম পর্ব বা অসম পর্ব বলে। সমান পর্ব নয়, তাই অসম। অতিরিক্ত থাকবে কিন্তু তাকে বাদ দেওয়া যাবে না, সেই পর্বটি হলো বিষম পর্ব বা অসম পর্ব। যখন আমরা শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতা বলছি, নানান ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন কবি এই কবিতায়।
কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না, চলল মেয়ে রণে চলল। এইভাবে কবিতাটির পরবর্তী পংক্তিগুলো রয়েছে। এই আগের একটি অনেক বড় লাইনের সঙ্গে পরের পংক্তিটি অনেকটাই ছোট, তখন অনেক প্রলম্বিত করে বলা হয় চলল মেয়ে রণে চলল। এইভাবে কবিতার পর্ববিন্যাস হয়ে থাকে। যখন অতিরিক্ত পর্ব থাকে সেটিকে বিষম পর্ব বলে চিহ্নিত করা হয়। বন্ধুরা, আজ আর একেবারেই সময় নেই। 9073253091 এই নম্বরে সরাসরি কথা বলতে পারেন। 9073253091 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করতে পারেন। প্রয়োজনে 9674892124। আপনাদের কাছ থেকে আমরা অনেক প্রশ্ন ইতিমধ্যেই পেয়েছি। পরবর্তী অনলাইন ক্লাসে সরাসরি প্রশ্নোত্তরের আসরে আমরা চলে যাব। আবৃত্তির অনলাইন পরীক্ষা, ক্লাস এবং ডিমস টিভির আবৃত্তির এই ক্লাস সম্পর্কে আপনাদের যে কোনো রকমের প্রশ্নের জন্য এই দুটি নম্বর ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজ আর একেবারেই সময় নেই। বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠ্যক্রমে ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাস আমরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।